বাংলাদেশ সহ ১৮৫টি দেশ ও অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খরচ ন্যূনতম ১০ থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ট্যারিফের কবলে বিভিন্ন দেশ। The day America's destiny was reclaimed and the day that we began to make America wealthy again. বড় ধাক্কা খেতে পারে পোশাক সহ বাংলাদেশি রপ্তানি, শঙ্কা বিশ্লেষকদের। টিকে থাকতে কূটনীতির পাশাপাশি দক্ষতা বাড়ানোর পরামর্শ। বাংলাদেশেরও উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্নভাবেই এই নেগোসিয়েশনগুলো চালানো। শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে না, ডিপ্লোম্যাটিক লেভেলে কিন্তু এনগেজ হওয়া দরকার। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠক হতে পারে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর। প্রথম দিন শেষে নৈশভোজে অংশ নিলেন দুই নেতা। ইন্টারিম কমিটির প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে। সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ভুলভাবে উপস্থাপন, অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা, বলছেন খোদ ভারতীয় বিশ্লেষক। এখনো নগরে ঈদের আমেজ, লম্বা ছুটিতে কেউ কেউ ছাড়ছেন ঢাকা। কাল পরশু বাড়বে রাজধানীমুখী মানুষের স্রোত। সবাই তো আগেই চলে গেছেন, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। বাসগুলো নির্দেশ ছেড়ে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। এছাড়াও রাতে বাংলাদেশে আরও থাকছে তুচ্ছ ঘটনার জেরে নেত্রকোনায় দুদল গ্রামবাসী সংঘাত, ভোলায় জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে পুরো খবর জানাতে আছি আমি নাবিলা সোহার। এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়গ পড়ল বাংলাদেশ সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর। বাংলাদেশি পণ্যে শুল্কের হার বাড়িয়ে ৩৭% ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে আসে এ ঘোষণা। এদিন ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে শুল্কের হার ছিল গড়ে 15%। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। বাংলাদেশ ছাড়াও বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের উপর 26%, পাকিস্তানের উপর 29%, ভিয়েতনামের উপর 46%, কম্বোডিয়ার উপর 49% ও চীনের উপর 34% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে 20% শুল্ক। এটা স্বাধীনতা দিবস, যার জন্য বহুকাল অপেক্ষা করেছি। এপ্রিলের 2 তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন, আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন, আমেরিকাকে আবার সমৃদ্ধ করে গড়ে তোলার সূচনার দিন। পুরো বিশ্ব তোলপাড় করা মার্কিন নতুন ট্যারিফের হার নির্ধারণ কিভাবে হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, বিভিন্ন দেশ মার্কিন পণ্যে যে হারে ট্যারিফ আরোপ করেছে পাল্টা হিসেবে অর্ধেক ট্যারিফ ধার্য করছেন তিনি। যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে এই ট্যারিফ ধার্য করা হয়েছে বাণিজ্য ঘাটতির ভিত্তিতে। এর সাথে ট্যারিফের হারের সম্পর্ক নেই, যে কারণে মার্কিন পণ্যে কোনো ট্যারিফ আরোপ না করেও পাল্টা ট্যারিফের আওতায় পড়তে পারে যে কোনো দেশ। নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে করেছে 26%। চীনের ক্ষেত্রে এই হার 34%। কোনো দেশে আরোপ হয়েছে প্রায় 50% শুল্ক, আবার কোনোটাতে এই হার 10%। কিসের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন শুল্ক নির্ধারণ করেছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ব্যবসায়ী রাজনীতিবিদ ট্রাম্প বলেছেন, তাদের উপর যে দেশ যত শুল্ক আরোপ করেছে তিনি পাল্টা জবাবে ধার্য করেছেন তার অর্ধেক। হোয়াইট হাউসের প্রকাশিত চার্টেও দেখা যায় একই চিত্র।
আসলে কি তাই? He's doing a very good job. How's he doing? All right? মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে অর্ধেক হারে শুল্কের কথা বলা হলেও হিসাবটা বেশ জটিল। শুল্কের হিসাব নয়, বরং আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতি। মার্কিন বাণিজ্য বিশ্লেষক ও লেখক জেমস সারওয়াইকির এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নিউ ইয়র্ক টাইমসের মতে এই লেখকের ব্যাখ্যাই সবচেয়ে যৌক্তিক। ওই বিশ্লেষক জানান, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে $28 বিলিয়ন পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে $10 বিলিয়ন। 18 বিলিয়ন বাণিজ্য ঘাটতিকে হিসাবে নিলে শুল্ক দাঁড়ায় 64%। ওয়াশিংটনের অর্ধেক অর্থাৎ 32% শুল্ক আরোপ করেছে ইন্দোনেশিয়ার উপর। একইভাবে চীনের ক্ষেত্রে শুল্ক আরোপেও আমলে নেওয়া হয়েছে $291 বিলিয়ন বাণিজ্য ঘাটতিকে। বাংলাদেশ সহ অন্য দেশের ক্ষেত্রে হিসাব করা হয়েছে একই পদ্ধতিতে। জেমস সারওয়াইকির দাবি, হোয়াইট হাউজের প্রকাশিত চার্টে মার্কিন পণ্যে অন্য দেশের শুল্ক আরোপের হার দাবি করে যে হিসাব দেওয়া হয়েছে সেটি সঠিক নয়। পরে অবশ্য হোয়াইট হাউজের এক পোস্টে শুল্ক হিসাবের ফর্মুলা প্রকাশ করা হয়েছে। তারাও নিশ্চিত করেছে আমলে নেওয়া হয়েছে বাণিজ্য ঘাটতির হিসাব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপে ঝুঁকির মুখে পড়তে পারে রপ্তানি বাণিজ্য। রপ্তানি কমে যেতে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদ ও কূটনীতিকদের। মুক্তবাজার অর্থনীতিতে অতিরিক্ত শুল্ক কমিয়ে বাংলাদেশকেও উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা। বাড়তি শুল্কের চাপ কমাতে মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশি রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় $8.5 বিলিয়ন পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে দেশটিতে পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বিশেষ করে ঝুঁকির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প। অসম্ভব রকম গার্মেন্টস নির্ভর রপ্তানিতার খাত, এবং সেখানে ইউএস এর বাজারে গার্মেন্টস এর রপ্তানি কমে যায়। আমার কাছে মনে হয় যে সেটা আমরা প্রেডিক্ট করতেই পারি যে এরকম সিচুয়েশন থেকে। শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ থেকেই পণ্য নিতে গেলে এই দেশগুলো তাদের পণ্য মূল্য বেড়ে যাবে, এবং এই উচ্চ পণ্য মূল্যের কারণে তাদের ভোক্তারা তুলনামূলকভাবে কম কিনবেন। এফেক্টিভ সম্ভবত আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি পড়বে বলে আমাদের আশঙ্কা হয়। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেই শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। যদিও এ উদ্যোগ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। শুল্ক কমিয়ে আনতে দেশটির সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিকভাবে যোগাযোগ বাড়ানোর পরামর্শ তাদের। প্রায় সকল দেশই মার্কিন প্রশাসনের সাথে তারা তাদের মতো করে নেগোসিয়েশন আগামী দিনে কন্টিনিউ করবেন, চালিয়ে যাবেন, এবং বাংলাদেশেরও উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্নভাবেই এই নেগোসিয়েশনগুলো চালানো। অবশ্যই ইউএস এর সাথে এনগেজড হতে হবে, ইউএস এর পলিসি মেকারদের সাথে, ইউএস এর সাথে শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে না, ডিপ্লোম্যাটিক লেভেলে কিন্তু এনগেজ হওয়া দরকার। এই যে রেসিপ্রোকাল ট্যারিফ ক্যালকুলেশনে যে এক ধরনের ধোঁয়াশা আছে, এই জায়গাটা কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় এনগেজ হওয়ার সুযোগ আছে। কূটনৈতিকরাও বলছেন মার্কিন উদ্যোগে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, তবে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা বাড়াতে হবে। একই সাথে বিকল্প বাজারের বিষয়েও গুরুত্ব দেন তারা। ক্ষতিটা পুষিয়ে নিতে চান তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। ভ্যালু চেইনটাকে আরও কীভাবে সাবলীল করা যায় সেটা চিন্তা করতে হবে। পাশাপাশি অংশীদার আছে যাদের কাছে আমরা রপ্তানি করি, সে বাজারগুলোর দিকে আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে। আমি মনে করছি না কোনো আকস্মিক ধস নামবে, বরং বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হবে, এবং আমি চাই যে সেই চ্যালেঞ্জ যেন আমরা অত্যন্ত কৌশলের সঙ্গে এবং সক্ষমতার সঙ্গে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের অবস্থানটা আমরা সুদৃঢ় রাখতে পারি। বিকল্প বাজারে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন দেশ।
2019 সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী। জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে। আমরা খুবই হতাশ। এই শুল্ক আরোপের পেছনে ট্রাম্পের প্রশাসনের কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। এটা আমাদের দুদেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে। এটা কোনো বন্ধুর কাজ নয়। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে। এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। বিশ্ব বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, সেই সাথে গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা জবাব দিতে প্রস্তুত। বিমস্টেক সম্মেলনের প্রথম দিন শেষে অফিসিয়াল ডিনারে অংশ নিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে বক্তব্য রাখার পর নৈশভোজে যোগ দেন তিনি, যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রে ছাড়াও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শুক্রবার সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2 দশক ধরে বাংলাদেশ বিমস্টেকের সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ডক্টর ইউনূস বিমস্টেক সহ বিভিন্ন আঞ্চলিক সংস্থার সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যাপারে জোর দিচ্ছেন। এ সময় ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানান প্রেস সচিব। বিমস্টেক তো আপনি জানেন, এটা বে অফ বেঙ্গলকে ঘিরে একটা যে রিজিওনাল একটা গ্রুপ, এবং এই গ্রুপের যথেষ্ট পটেনশিয়াল আছে। কিন্তু যেটা হলো যে মোর দেন 2 ডিকেডসের পরেও সেই পটেনশিয়ালটা আমরা আসলে অ্যাচিভ করতে পারিনি। উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং রিভাইটালাইজ করতে হবে। ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না। এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে বক্তব্য রাখেন তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন ডক্টর ইউনূস। কাল বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে 2 বছরের জন্য সংস্থাটির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল 8:55 ঢাকা ছাড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংককে পৌঁছান তিনি। সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। বিকেলে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে যোগ দেন তিনি। তরুণ নেতৃত্ব তৈরি করতে বিমস্টেকে এই আয়োজন। সেখানে কিনোট স্পিচ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যাতে সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন এই নোবেলজয়ী। জোর দেন পরিবর্তনের উপর। You cannot create a world with the same system. If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. এর আগে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে। সম্পদের ভারসাম্য আনতে হবে, ভাবতে হবে পরিবেশের কথাও। Social business is a business to solve problem rather than make money for yourself. প্রধান উপদেষ্টা আরো বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই উদ্যোক্তার মনে লোভ চলে আসবে, সে ব্যবসা ধ্বংস হতে বাধ্য। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. মূল বক্তব্য শেষে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর মৌসুম, যমুনা নিউজ। 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের আপত্তিকে অযৌক্তিক মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে প্রতিবেশী দেশটির গণমাধ্যম ও কিছু বিশেষজ্ঞ অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সৎ উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন তিনি। Now he is making a strong pitch for the Dragon to increase its footprints in Bangladesh.
গত কয়েকদিন ধরে চরম উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে। দাবি সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলে যে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস তা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি নাকি। কিন্তু আসলেই কি তাই? বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় মূলত এই অঞ্চলের কানেক্টিভিটি নিয়ে কথা বলছিলেন প্রফেসর ইউনূস। Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. প্রশ্ন হলো, এমন বক্তব্য কি নতুন? জাপানের বিগ বি পরিকল্পনা বা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার BCIM করিডোরের যে আলাপ তার সাথেও সম্পৃক্ত প্রতিবেশী দেশের এই 7 রাজ্য। তাই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য না খোঁজার কথাই বলছেন নীতি নির্ধারকরা। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছিলেন, ব্যক্তি প্রফেসর ইউনূস আর বক্তব্যের স্থান চীন হওয়ায় এ নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে ভারতে। প্রফেসর ইউনূস বলেছেন বলে সেটা তাদের কাছে হয়তো লেগে থাকতে পারে, অথবা সেটা বেইজিংয়ে বলা হয়েছে বলে তাদের কাছে লাগে। কিন্তু এটাও তো সত্যি কথা যে বাংলাদেশ 2010 সালে যখন ভারতকে এবং নেপাল এবং ভুটানকে মংলা এবং চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছিল, তখনও কিন্তু উদ্দেশ্য সেটাই ছিল যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সহায়তা করার জন্য। 5 আগস্ট পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনে বাড়তি মাত্রা যোগ করেছে প্রফেসর ইউনূসের চীন সফর। যদিও তার আলোচিত এই মন্তব্যকে নিরাপত্তার লেন্সে দেখা সঠিক হবে না বলে মনে করছেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত। আমার ধারণা উনি হি ওয়াজ টকিং অ্যাবাউট ইকোনমিক রিজিওনাল ফোরাম, যেটাতে এটা তো ঘটনা যে আমরা যেরকম ভাবে বাংলাদেশ আমাদের ট্রানজিট দিয়েছে, আমাদের অ্যাক্সেস দিয়েছে, সেগুলো তো আমাদের সুবিধে হয়েছে। মানে নর্থ ইস্ট ইজ ল্যান্ডলকড, এটা তো নিয়ে কোনো সমালোচনা নেই, এটা ঘটনা। উনি যদি ইন্ডিয়াকে রাগাবার জন্যই বলে থাকে কোনো কথা, সেটাতে মেনি আদার ওয়েজ টু ডু ইট। আমার মনে হচ্ছে এটা আমরা বেশি মিসরিড করছি এটাকে, বা ওভার রিডিং করছি। এমন বাস্তবতায় বিমস্টেক সম্মেলনে দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতার। সেখানে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনাও অনেক বেশি, আর তাহলে অনেক কিছু সহজ হতে পারে বলে ধারণা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘোরাঘুরি আর আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ঈদের 4র্থ দিন পার করছে নগরবাসী। ফাঁকা ঢাকায় সহজেই শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছে শহরবাসী। খোলা জায়গায় জড়ো হয়ে সময় কাটিয়েছে পরিবার পরিজন নিয়ে। সুযোগ পেয়ে পুরান ঢাকাবাসী নিয়েছেন বারোয়ারি মেলার স্বাদ। চিত্ত বিনোদনের সুযোগ রাজধানীবাসীর এমনিতেই কম। উৎসব এলে সেই অভাব সুদে আসলে পূরণ করতে ছাড়ে না নগরবাসী। ঈদের ছুটির 4র্থ দিনেও হিড়িক পড়ে ঘোরাঘুরির। অনেকেই অবসর কাটাতে বেছে নেন রমনা পার্কের প্রাকৃতিক সান্নিধ্য। পার্কে পূর্ব কোণায় শিশুদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে। স্লাইডারে উঠেছি, খেলেছি, আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, শহীদ মিনার গিয়েছিলাম, লালবাগ কেল্লায় গিয়েছিলাম। আব্বু আম্মুর সঙ্গে ঘুরছি, বান্ধবীদের সঙ্গে ঘুরছি, সবার সঙ্গেই। খালি সালামি পেয়েছে, আর কিছু পাই নাই। আমার নৌকা হলো ভালো লাগে, আর সব জায়গাটা ভালো লাগে। চৈত্রের খরতাপে ইট কাঠের শহরে একটু স্বস্তি মিলবে কোথায়? পার্কের জলাধারে নৌবিহারে তাই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। পর্যাপ্ত নিরাপত্তা থাকে, আমরা বাচ্চাদের নিয়ে এসে এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে আমরাও একটু আনন্দ থাকতে পারি, বাচ্চারাও একটু আনন্দ থাকতে পারে। নিত্য নতুন কোনো কিছু করা যায় বাচ্চাদের জন্য, ওরা আরো মানুষ খেলতে পারবে, মজা করতে পারবে। বাচ্চাও খুব খুশি, সকাল থেকে অনেক আনন্দ করতেছে। ওকে নিয়ে রমনা পার্কে আসছি যেন ওর একাকিত্বটা একটু কমে। অনেক বছর পরে আসলাম, এখন একটু ভালোই দেখতেছি। ঢাকাতে তো তেমন কোনো জায়গা নেই ঘোরার মতন, রমনাটা এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে করা হয়েছে ঈদ মেলার আয়োজন। ম্যাজিক বোটের রোমাঞ্চকর রাইড, মিউজিক ট্রেন সহ মজার সব আয়োজন উপভোগ করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। আরো অনেক রাইডে উঠবো, খুব মজা লাগছে। নৌকাতে উঠেছি, তারপরে ভূতের বাড়িতে গিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইডে উঠতে পেরেছি। ছেলে মেয়ে নিয়ে আসছেন বাচ্চা কাছে বিনোদন দেওয়ার জন্য, বাচ্চা নিয়ে অনেক আনন্দ করলো আর কি। আমরা আসলে ঈদ পূজা বুঝেন একটা উৎসব, আমরা উৎসবে সবাই মজা করতেছি, আনন্দ করতেছি।
52 বাজার 53 গলির পুরান ঢাকাও পিছিয়ে নেই বিনোদনে। বিভিন্ন এলাকায় ছোট ছোট পরিসরে করা হয়েছে আনন্দ মেলার আয়োজন। মন্ডা মিঠাই, মুড়ি মুড়কি সহ নানা মুখরোচক খাবারের সাথে আছে বিভিন্ন বয়সীদের জন্য মজার সব রাইড। নাগরদোলা আর চরকি এনে দিয়েছে গ্রামীণ মেলার আবহ। এখানে খেলনা আছে, এখানে একটা পানিপুরি স্টল আছে, আমি এখান থেকে পানিপুরি খেয়েছি, এটা অনেক ঝাল। সেই ছোটবেলায় গ্রামীণ একটা পরিবেশ পাচ্ছি, যেহেতু মেলা, এর পাশে আছে নাগরদোলা, ট্রেন, বাচ্চাদের অনেক খেলনার আয়োজন। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে মজার সব রাইড ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ। শিশুদের নিয়ে এমন মজার ঈদ কাটাতে পেরে খুশি অভিভাবকরা। এখানে ঘুরতে এসে আমাদের অনেক মজা লাগছে। আমি এখানে আমার বাবার সঙ্গে ঘুরতে আসছি যমুনাতে, এবং আমার সঙ্গে ছোট ভাইও আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। তিলোত্তমা ঢাকা এখন অচেনা। ফাঁকা রাস্তায় ঘণ্টাখানেকের দূরত্ব পার হওয়া যাচ্ছে কয়েক মিনিটেই। এমন দুষ্প্রাপ্য অভিজ্ঞতা নিতে পরিবার পরিজন নিয়ে রাজধানী জুড়ে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী। বাস্তবে সম্ভব না জানা থাকলেও এমন এক ঢাকার প্রত্যাশার কথা ছিল সবার কণ্ঠেই। এই পথ চেনা, তবে পথের এই রূপ যেন স্বপ্নের মতো। ঈদের ছুটিতে বাড়ি গেছেন কয়েক লাখ মানুষ, তাই ঢাকার রাস্তায় যানবাহনের চাপ নেই মোটেও। এতে রাজধানীর অভ্যন্তরের বিভিন্ন এলাকার দূরত্ব হঠাৎ কয়েক গুণ কমে গেছে। মাত্র কয়েক মিনিটেই যাওয়া যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফার্মগেট বাস স্ট্যান্ড এলাকা। বনানী থেকে ফার্মগেট বাস স্ট্যান্ড আসতে আমাদের সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। স্বাভাবিক সময়ে যে সময় লাগে 40 থেকে 45 মিনিট। পিক আওয়ারে 45 মিনিটের দূরত্ব 8 মিনিটে পার হওয়া এ যেন স্বপ্নের চেয়েও বেশি। ফাঁকা ঢাকায় যানবাহনগুলোতেও যাত্রীদের চাপ নেই। বাসে ঠাসাঠাসি কিংবা বাসের দরজায় ঝুলে গন্তব্যে যাওয়ার চিরচেনা দৃশ্য চোখে পড়ছে না, বরং বাসের বেশিরভাগ সিটই এখন ফাঁকা। যাত্রীদের মুখেও স্বস্তির হাসি। তবে যাত্রী না থাকায় গণপরিবহন সংশ্লিষ্টরা কিছুটা বিপাকে। যেহেতু রাস্তাঘাট ফাঁকা, যাতায়াতে সুবিধা হইতেছে। এখন চলতেছে না, আগে ছিল, চলছিল, ইনকামও হয়েছিল, এখন ইনকাম নাই। মানুষজনের তেল খরচ উঠে পেট চলে না। রাজধানীর অন্যতম ব্যস্ত সিগন্যাল বিজয় সরণি। বলা হয় বিজয় সরণি সিগন্যাল একবারে পার হওয়া দুঃসাধ্য, তবে সেই বিজয় সরণির এমন দৃশ্য অবিশ্বাস্য। এরকম ঢাকা সবসময় চাই, কিন্তু পাই না। পুরো ফাঁকা। আমরা চাই এরা বাড়িতে থাকুক, আমরা জায়গায় মজায় থাকি। জ্যামজটের শহর কেউ চায় না, এই যে ঘুরতেছি অনেক মজা। সেই ঈদের লম্বা ছুটি কাটিয়ে 4 কিংবা 5 তারিখের মধ্যে ঢাকায় ফিরতে শুরু করবে মানুষ। আবারও ধীরে ধীরে মানুষের পদচারণায় ভরে উঠবে রাজধানীর প্রধান সড়ক, গলিপথ। আবারও সেই যানজট, তীক্ষ্ণ গাড়ির হর্ন, আগে যাওয়ার প্রতিযোগিতা। তবে এমনটি যদি সারা বছর থাকতো তাহলে দুর্বিষহ নয়, নগর জীবন হতো অসাধারণ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। লম্বা ছুটির কারণে এখনো কাটেনি ঈদের আমেজ। কেউ কেউ এখনো ছাড়ছেন ঢাকা, কেউ বা আবার জরুরি কাজে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে ট্রেন কিংবা বাস, কোথাও নেই যাত্রী চাপ। শুক্র ও শনিবার বাস ট্রেনে রাজধানীমুখী স্রোত বাড়বে বলে ধারণা বাস মালিকদের। ঈদের ছুটিতে সবসময় ঢাকা ছাড়েন কর্মজীবী মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপনে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হয়, যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন ছাড়ছেন ঢাকা। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত, তাই শুক্র ও শনিবার বাস, ট্রেন, লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে। ঢাকার বাইরের থেকে চাপ নাই, ঢাকাতে যাত্রী গেছে, এখন আসার মতো সে চাপটা এখন আসে নাই, গাড়ি খালি আসতেছে। এমন চাপ তো পাইনি। আগের বার গাড়ি ভরছি 1800 করে, এবার মনে করেন যে 500 টাকার উপরে গাড়ি ভরতে পারিনি। কাউন্টারের ভাড়ায় 550 টাকা। যেহেতু ঈদের ছুটি এখনো শেষ হয়নি, ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। ঢাকায় ফেরা যাত্রীরা জানান স্বস্তির যাওয়া আসার কথা। অন্যদিকে কেউ আবার এখন যাচ্ছেন ঘুরতে। ঢাকার বাইরে যাচ্ছি, আমাদের একটু ঘুরতেও যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটিতে দেশে যাইনি, তো এখন আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঈদের পর একটা রিল্যাক্স, একটু ঘোরা বাচ্চাদের সাথে।
বাস টার্মিনালগুলোতেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের তেমন একটা চাপ লক্ষ্য করা যায়নি। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসেই দেখা গেছে যাত্রী সংকট। কমফোর্টেবলি ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে যাব, সেজন্য আসলে ঈদের পরে যাওয়া। সবাই তো আগেই চলে গেছে, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। সড়ক, রেল ও নৌপথে তেমন কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরবে রাজধানীবাসী, এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যশোরে বাস চাপায় বাবা মেয়ে নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিকেলে যশোর বেনাপোল মহাসড়কের পুলের হাট চৌরাস্তা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেনাপোল থেকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা রুবেল ও তার মেয়ে ঐশীর। আহত হয় রুবেলের স্ত্রী জেসমিন, আরেক মেয়ে তায়েবা এবং এক পথচারী। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় অন্তত অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যাও শতাধিক। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। প্রাণ ঝরেছে 10 জনের। বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান বলছে, উচ্চ গতি ফিটনেসবিহীন বাস ও ব্যাটারি চালিত যানের চলাচলই এর কারণ। সে সাথে মহাসড়কের বাঁক মেরামতের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। শাকিল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঈদের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলো থেকে মানুষ ছোটে নিজ গ্রামে, আবার থাকে ফেরার তাড়াও। তাই এ সময় সারা দেশের মহাসড়কে চাপ বাড়ে যানবাহনের, ঘটে দুর্ঘটনা। এবারও ঈদের ছুটিতে সারা দেশের মহাসড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুকূপে। বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছেন 10 জন। মাদারীপুর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ সহ দেশের নানা স্থানের সড়কে মারা গেছেন 50 জনের বেশি। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মুনাফার লোভে ট্রিপ বাড়ানোর প্রবণতা থাকে বাস মালিক চালকদের মধ্যে। এতে বাড়ে গাড়ির গতি। এদিকে হয়তো চালকের বিশ্রাম হয়নি পর্যাপ্ত, আবারও ধরেছেন গাড়ির স্টিয়ারিং। ঘটে দুর্ঘটনা। এরকম আরও বহু কারণ আছে সড়ক দুর্ঘটনার। এ নিয়ে বিস্তর গবেষণা করেছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান। সেখানকার সহযোগী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বললেন, দুর্ঘটনার কারণগুলো। মহাসড়কগুলোতে অনেক থ্রি হুইলার, নসিমন পরিমাণের মোটরসাইকেল চলে আসে, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুর্ঘটনা ঘটায়। আবার দেখা যাচ্ছে এমনিতেই আমাদের সড়কগুলো কিন্তু জিওমেট্রিক্যালি অনেক রিস্কি, যেমন বাঁক, ইন্টারসেকশন, লেভেল ক্রসিং যা রয়েছে সেগুলো কিন্তু ট্রিটেড না। ফলে দেখা যায় অনেক চালক কিন্তু ট্র্যাপড হয়ে যায়। ফলে সামগ্রিকভাবে আমার যে ভেহিকেল রিলেটেড ইস্যুগুলো, রোড রিলেটেড ইস্যুগুলো এবং হচ্ছে আমাদের চালকদের যে অতিরিক্ত স্পিডে চালানোর যে প্রবণতা, মালিকদের যে প্রফিট করার প্রবণতা, অনেক আনফিট গাড়ি তারা নামিয়ে ফেলছে রাস্তায় এই সুযোগে, এইগুলোই দুর্ঘটনা ঘটায়, প্রাণহানি ঘটাচ্ছে। কারণ অনুসন্ধান করেই থেমে থাকেনি এআরআই। দুর্ঘটনা প্রতিরোধে দিয়েছে সমাধানও। ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আমাদের বাস পরিচালনা করা উচিত, স্পিডিংটাকে কন্ট্রোল করা উচিত এবং স্পিড গভর্নর সিলটাকে এস্টাবলিশ করা উচিত, বাসে যাতে চাইলেও কোনো চালক নির্দিষ্ট স্পিডে উপরে তুলতে না পারে। পাশাপাশি চালকদের একটা নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে, নিয়োগপত্র দিতে হবে, তা না হলে কিন্তু এই প্রতিযোগিতা থামবে না। ঘনবসতিপূর্ণ এদেশের জন্য শুধুমাত্র সড়কের উপর নির্ভর না করে রেলপথেও জোর দেওয়ার পরামর্শ এই গবেষকের। আমরা যা উন্নয়ন করছি সড়ক ভিত্তিক উন্নয়ন করছি, কিন্তু আমাদের রেলটাকে যদি ডেভেলপ করতে পারি, রেল নেটওয়ার্ক যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, ওয়াটারওয়েগুলোকে যদি আমরা আবার মরে যাওয়া ওয়াটারওয়েগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, দেখা যাবে যে সুন্দর একটা ব্যালেন্স সিস্টেম হবে। তখন কিন্তু এই প্রতিযোগিতা থাকবে না, আপনার যানজট থাকবে না, দুর্ঘটনা থাকবে না। দুর্ঘটনায় মৃত্যু আর গণমাধ্যমে খবর বের হলে কেবল সরকারি কর্তৃপক্ষের টনক নড়ে। কয়েকদিন দেখা যায় দৃশ্যমান কিছু তৎপরতা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান ঈদে মহাসড়কে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এর সমাধানের পথ বাতলে দিয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সরকার এই সমাধানগুলো বাস্তবায়ন করতে পারে, নইলে ঈদে মহাসড়কে হত্যার এই মিছিল কখনোই বন্ধ হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হন 5 জন। দুপুরে বারহাট্টায় গুমুরিয়া গ্রামে ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, 1 সপ্তাহ আগে স্থানীয় মুস্তাকিম মিয়া প্রতিবেশী হালাল মিয়ার বাড়ি থেকে একটি সেলাই মেশিন চুরি করে। এই ঘটনায় হালাল মিয়া থানায় অভিযোগ করলে ক্ষিপ্ত হয় মুস্তাকিম। পরে পরিবারের লোকজন নিয়ে হামলা করে হালালের বাড়িতে। এই সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হয় 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভোলায় 2 দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত অন্তত 20 জন। সকালে চরফ্যাশন উপজেলায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধ চলছিল ভাসানচর গ্রামের মোহাম্মদ টিপু সুলতান ও মোহাম্মদ আলমগীরের মধ্যে। সকালে তাদের সমঝোতা বৈঠকের কথা ছিল, কিন্তু আলমগীরের পক্ষের লোকজন সময় মতো উপস্থিত না হয় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ ঘটনায় রেস ধরে বিকেলে আবারও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হবিগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সন্ধ্যা 7টায় আজমিরিগঞ্জ থানার সামনে এ ঘটনার সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানায়, স্থানীয় এক যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাসে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ পাল্টাপাল্টি কমেন্ট করেন। এরই জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকে ছোড়াছুড়িতে আহত হন অন্তত 20 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বুধবার একদিনে আরও 77 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে UNRWA এর একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে সেনারা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করেছে বোমা বর্ষণ। প্রাণ গেছে শিশুসহ অন্তত 20 জনের। বেত হানুন, বেত লাহিয়াতেও আক্রান্ত হয়েছে শরণার্থী শিবির। দক্ষিণে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার অন্তত 14 জন। আবারও গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, অন্তত 2টি রকেট ছোড়া হয়েছে। 2টি সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। এদিন রকেট হামলার জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। বুধবার গাজায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর পরিচালনা হয় এই রকেট হামলা। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর গাজা থেকেও দেশটির ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে। হামাস ছাড়াও হামলা চালাচ্ছে ইসলামিক জিহাদ। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।